স্বাগতম, নমস্কার। শুরু করছি আজকের অনুষ্ঠান এবং একদম গোড়াপত্তনই যেটা বলতে হয় যে বকরি, এই যে বকরি কথাটা বলা হয়, বকরির মানেটা অনেকেই জানেন না, কিন্তু আমার অতিথি বিভিন্ন সময় কিন্তু সেটাকে ভারী সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। বকরি ব্যাপারটা এতটাই রিজার্ভ একটা শব্দ যে এটা সম্বন্ধে কিন্তু আপনাদের একটা ধ্যান ধারণা থাকা উচিত। এ কারণে শনি বকরি হচ্ছে। আচ্ছা, শনি বকরি হওয়া মানে সেটা ভালো কথা নয়, এবং সেটা 6 মাসের জন্য। কাজেই আমাদের ভাবনার জায়গা তো এমনিতেই প্রচুর, যে ভালো যাচ্ছে না, সময় এই যাচ্ছে না। তো শনি বকরি হলে এবং সেটা 6 মাস ধরে যদি চলতে থাকে, তাহলে আমাদের ইন্ডিভিজুয়াল বিভিন্ন রাশির যারা আমরা জাতক রয়েছি তাদের কি অবস্থাটা হবে? সেটা কি ভালো, সেটা কি খুব খারাপ, নাকি একটু খারাপ, নাকি মাঝামাঝি? এটা নিয়ে আজকে আমাদের আলোচনা। এবং এই ব্যাপারে আমাদের জ্যোতিষ চর্চার অন্যতম জ্যোতিষ্ক, ভারত জুড়ে যার সুবিশাল নাম, গোপাল ভট্টাচার্য উপস্থিত। গোপাল দা, ওয়েলকাম। শনি এই গ্রহটা বক্রি হচ্ছে 6 মাসের জন্য। তো আমি একটা গল্প দিয়ে শুরু করি, হ্যাঁ, তাহলে অনুষ্ঠানটা বোঝা যাবে যে শনির বক্রির মাহাত্ম্যটা কি, কেন শনি বক্রি হলে কি হয়। পার্বতীর পুত্র গণেশের জন্ম হয়েছে, কৈলাসে সব দেবতারা গেছে গণেশকে আশীর্বাদ করতে। আর শনি এই যে গ্রহটা, দেখুন আমাদের সারা পশ্চিমবাংলা কেন বলবো, সারা ভারতবর্ষে যার মন্দির, যে গ্রহরাজের মন্দির একমাত্র রয়েছে সেটা হচ্ছে শনি। অন্য কোনো গ্রহের কিন্তু মন্দির সেরকম ভাবে নেই, একটা দুটো আছে কোনো কোনো জায়গায়, কিন্তু পাড়ায় পাড়ায় রাস্তায় রাস্তায় যে গ্রহের মন্দির রয়েছে সেটা হচ্ছে শনি গ্রহ। এই জন্য শনিকে বলা হয় গ্রহরাজ। আজও আছে। আজকে এখনো শনিবার হলে দেখবেন পাড়ায় পাড়ায় রাস্তায় রাস্তায় সব জায়গায় শনি মন্দিরে সবাই পুজো দেয়। মানুষের দেবতার সঙ্গে যদি একই আসনে কোনো গ্রহকে বেশি গুরুত্ব দেওয়া হয়, কোনো গ্রহের যদি পুজো যদি করা হয় সব থেকে বেশি, সেটা হচ্ছে শনি। তার কারণ হচ্ছে যুগ যুগান্তর থেকে মানুষের এইটাই বিশ্বাস যে শনির প্রকোপ বড় ভয়ঙ্কর। শনির প্রকোপে একটা রাজা ভিখারি হতে পারে, একটা মানুষ সর্বশান্ত হতে পারে, তার অর্থ সম্পত্তি তার সবকিছু নাশ হতে পারে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমার এক ভদ্রলোক খুব বড় ব্যবসায়ী ছিল। সেই বড় ব্যবসায়ী, তিনি ভালোই ব্যবসা করছিলেন, তার গাড়ি বাড়ি সম্পত্তি প্রচুর। তার যখন 7.5 ঢুকলো, শনির 7.5 ঢুকলো, তাকে আমি বললাম দেখুন, নতুন ইনভেস্টমেন্টে কাজ কোনো কিছু করবেন না এই সময়। সে অনেকে আসে না যে নিজে যেটা ভাবছে, স্যার এটা কি করা যাবে, একটা নতুন কোম্পানি খুলতে যাচ্ছি। না, নতুন কোম্পানি না, তাকে আমি বারণ করলাম যে কোনো ইনভেস্টমেন্ট বা কিছু করবেন না, কোনো কিছুতে টাকা ঢালবেন না। সে করলো কি, চায়না থেকে কিছু ব্যাটারি এনে, লিথিয়াম আয়ন ব্যাটারি, বিরাট একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট সে তৈরি করে ফেললো। তার লেবার কস্ট প্রচুর, তার লেবার প্রচুর, তার জায়গা প্রচুর, সেল নেই, প্রোডাকশন হচ্ছে, সেল নেই। কি হলো, কয়েক বছরের মধ্যেই সে সর্বশান্ত হয়ে আমার কাছে এসে বলল যে স্যার আমার সব কিছু গেছে, আপনি যা বলেছিলেন হুবহু তাই হয়েছে। কিচ্ছু, তখন আমার কোনো কথাই শোনেনি, কোনো প্রতিকারের কথাও বিশ্বাস করেনি, কোনো কিছু কিছু লোক আছে যতক্ষণ না বিপদে পড়ে, যতক্ষণ না সমস্যায় পড়ে, ওভার কনফিডেন্ট, তখন তাদের খুব সুখের সময় তাদের খুব ওভার কনফিডেন্স, যখন সমস্যায় পড়ে তখন 50 বার আসে। তো তার কি হলো, এই যখন 7.5 ঢুকলো, তার মাথায় সবাই বুদ্ধি ঢোকালো ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট করলে খুব ভালো চলবে। সে করলো কি, বিরাট একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি করে, সমস্ত কিছু তো তৈরি হলো, কিন্তু সেল কোথায়? বড় বড় কোম্পানি তো রয়েছে। 1 বছর 1.5 বছর যেতে না যেতে, এই 7.5 পিরিয়ডের মধ্যে তার কলকাতাতে 3-4টে ফ্ল্যাট, তার নর্থ বেঙ্গলে 2-4টে বাড়ি, তার সমস্ত কিছু গাড়ি, ইভেন যে গাড়িটা চড়তো সেই গাড়িটা পর্যন্ত তাকে বিক্রি করে দিতে হলো। এখন সে বলছে স্যার আমার বিড়ি খাওয়ার পয়সা নেই, এমন অবস্থা। তো এইটা শনি করায়। এই শনি গল্পটা যেটা বলছিলাম, যে সব গ্রহরা, সব দেবতারা গেছে কৈলাসে, সব দেবতারা গণেশকে অনেক আশীর্বাদ করছে। কেউ বলছে তোমার নাম বিনায়ক হোক, কেউ বলছে তুমি হচ্ছে সবচেয়ে সিদ্ধিদাতা হবে, সবাই সব দেবতারা আশীর্বাদ করছে। শনি কিন্তু সম্পর্কে কিন্তু গণেশের মামা এবং শনি কোনো দেবতাকে মানে না।
সে যাকে মানে সেই দেবতা হচ্ছে এক এবং একমাত্র ভগবান ভোলানাথ বা শিব। আচ্ছা, শনি যদি কারো আরাধনা করে থাকে, শনি যদি কারো শিষ্য হয়, সেই শিষ্য হচ্ছে ভগবান শিবের সে শিষ্য। আরাধ্য দেবী দক্ষিণাকালী, কিন্তু তিনি আরাধনা করেন, তিনি নিজেকে শিবের শিষ্য হিসাবে বলতে ভালোবাসেন। শনি জানে যে এমন একটা ক্ষণ, এই সময় যদি গণেশের দিকে সে দৃষ্টিপাত করে তাহলে তার সম্পূর্ণ প্রাণটাই উড়ে যাবে, সে বাঁচবে না, আচ্ছা। যতই সে অমৃতের পুত্র হোক না কেন। তো অনেকক্ষণ ধরে দেখছে যে শনি কোণে দাঁড়িয়ে আছে, কিছুতেই গণেশকে আশীর্বাদ করছে না। তখন পার্বতী খুব ক্রুদ্ধ হয়ে বলল যে তুমি কি জেলাস, তোমার কি হয়েছে, তুমি আশীর্বাদ করছো না কেন? অনেক ভৎসন্ন করার পরে শনি একটা বেঁকা দৃষ্টি দিয়ে, বক্রি দৃষ্টি দিয়ে যা গণেশের দিকে একবার চাইলো ভ্রুকুটি করে, সঙ্গে সঙ্গে গণেশের মাথা উড়ে গেল। এবং গণেশের মাথাটা আজও উত্তরাখণ্ডে পাতাল ভুবনেশ্বর বলে একটা মন্দির আছে, গণেশের যে মন্দির মাথা, সেই উত্তরাখণ্ডে পাতাল ভুবনেশ্বর মন্দিরে এখনো গণেশের মাথাটা রয়েছে আছে। হ্যাঁ, পরবর্তীকালে তো সেখানে সবাই পুজো দেয়, বাসুকি নাগ তাকে পাহারা দেয়, সেটা এখন শিলায় পরিণত হয়েছে। কিন্তু ওই পাতাল ভুবনেশ্বর মানে দেরাদুন থেকে যেতে হয় ওইদিকে, পাতাল ভুবনেশ্বর আমি গিয়েছিলাম। হ্যাঁ, গোয়ার মধ্যে নামতে হয় অনেকটা, ইউটিউবে সার্চ করলেও দেখতে পাবেন পাতাল ভুবনেশ্বর। ওই গণেশের যে মাথাটা, সেই মাথাটা ওইখানে পড়েছিল। তাহলে দেখুন, শনি যদি সম্পূর্ণ দৃষ্টি দেয়, হ্যাঁ, পুরো জিনিসটাকে নাশ করে দিতে পারে, নষ্ট করে দিতে পারে। আর বক্রি দৃষ্টি দিলে সেটাও কিন্তু মৃত্যুর সমতুল্য। কারণ শনি বক্রি, শনির সাড়ে সাথী বা শনির ঢাইয়া যখন চলে, এই গল্পের মিনিং কি, এই গল্পের মর্মার্থ কি, যে শনির যখন অশুভ প্রভাব চলে আমাদের মাথার মধ্যে, যত উল্টোপাল্টা চিন্তা, যত ব্যাড ডিসিশন, আপনার মাথা কাজ করা বন্ধ করে দেবে, রং ডিসিশন হবে। হ্যাঁ, আপনার সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকবে না। যে মাথা উড়ে গেছিল মানে সেটার যদি আমি বৈজ্ঞানিক ভিত্তি ধরি, যদি মাথা আমি যদি মনে করি না উড়ে যায়, তার মানে এইটাই বলতে চাইছে এই গল্পের মাধ্যমে, এই পৌরাণিক গল্পের মাধ্যমে, যে শনির দৃষ্টি এমনই একটা জিনিস, যখন কারোর উপরে পড়ে, যখন কোনো রাশির উপরে পড়ে, তখন তার মাথার সিদ্ধান্ত কাজ করতে চাইবে না, উল্টোপাল্টা সিদ্ধান্ত নেবে। চমৎকার উদাহরণ। হ্যাঁ, তো মাথা কাজ করবে না, তাতে কি হতে পারে? মাথা যদি নাচ কাজ করে, আপনি যদি ভুল কাজ হবে, সাংসারিক বিশৃঙ্খলা তৈরি হবে। শনির যখন কারোর ওপরে অশুভ প্রভাব পড়ে, সে অন্ধকার ঘরে থাকতে ভালোবাসবে, সারা রাত্রি জাগবে, দিনের বেলা অনেকক্ষণ ধরে ঘুমোবে, দরজা বন্ধ করে জানলা বন্ধ করে রয়েছে, তার মানে জানবেন শনি। সারা রাত মোবাইল ঘাটছে, মোবাইল করছে, তার মানে তার ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন নয়। হ্যাঁ, লেজি, কাজ করতে চাইছে না, কারোর সঙ্গে মিশতে চাইছে না। আপনার ছেলে মেয়ের যখন এরকম অবস্থা, কোনো চাকরি পাচ্ছে না, সেই জন্যই ডিপ্রেশন এগুলো হচ্ছে। আর চাকরি পাচ্ছে না, তার ডিপ্রেশন যেটা দিচ্ছে হচ্ছে শনি, এবং সেই ডিপ্রেশন থেকে তারা এই কাজগুলো করছে। তো এইটা হচ্ছে শনি। সেই জন্য শনির বক্রি দৃষ্টি খুব খারাপ, বাঁকা দৃষ্টি। এখন আমরা দৃষ্টিটা, গ্রহদের যে দৃষ্টিটা দেখি, সেটা দেখি ঘড়ির অ্যান্টি ক্লকওয়াইজ। ঘড়ি তো আমাদের ঘড়ি টিক 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 করে আমরা ডান দিক থেকে শুরু করে বাঁ দিকে ঘুরছে। ঘড়ির কাঁটা, আপনার যদি ঘড়িতে হাত থাকে, ঘড়ি কাঁটা কোথা দিয়ে ঘুরছে, এখান দিয়ে ঘুরতে ঘুরতে এইভাবে আসছে। আমরা দৃষ্টি দেখলে কিন্তু উল্টো দিকে দেখি, অর্থাৎ ঘড়ি কাঁটার বিপরীতে, এই দিক থেকে দৃষ্টি দেখি। হ্যাঁ, কিন্তু বক্রি অবস্থায় দৃষ্টি কিন্তু এই ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেই দিকেই দেয়। আচ্ছা, সেই জন্য শনি যে 26শে জুলাই থেকে 10ই ডিসেম্বর 6 মাস বক্রি থাকছে, 3টে রাশির উপরে শনির বক্রি দৃষ্টি পড়বে। সেই 3টে রাশি কি? একটা হচ্ছে মকর রাশি, ভেরি ডেঞ্জারাস। মকর রাশির ক্ষেত্রে আগামী 6 মাস খুব কেয়ারফুল থাকতে হবে। আমি এই জন্য দেখুন, আপনাদেরকে যদি আগে থেকে সচেতন করি, নিশ্চয়ই নিশ্চয়ই অবশ্যই, ভয় দেখানো কোনো কাজ না, কিন্তু সচেতনতা, যে আপনাকে স্টেপ ফেলতে হবে, পা ফেলতে হবে বুঝে বুঝে, আতঙ্কে না থেকে আগে সচেতন হওয়া, সঠিক পরামর্শ নেওয়া, কি করা উচিত। শনির প্রথম দৃষ্টি, বক্রি দৃষ্টি যেটা পাবে এই 26শে জুলাই থেকে 10ই ডিসেম্বরে, প্রথম হচ্ছে মকর রাশি, ক্যাপ্রিকন। সমস্ত কাজের মধ্যে চূড়ান্ত ডিলেনেস, আত্মীয় পরিজনদের সঙ্গে ঝামেলা, হঠাৎ কর্মচ্যুত হওয়া, শরীর নিয়ে ভোগা। এই 6 মাস কিন্তু ভেরি ভেরি কেয়ারফুল শনির মকর রাশি জাতক বা জাতিকাদের থাকতে হবে। এমনি আমি বলেছি যে দেখুন,
মকর রাশির জাতক বা জাতিকাদের জুলাই 2027 থেকে শনির ঢাইয়া শুরু হচ্ছে, কিন্তু শনির ঢাইয়ার বা শনির সাড়ে সাতির অশুভকাল 1 বছর আগে থেকে শুরু হয়ে যায়, সূতককাল। তো সেই জন্য মকর রাশির এখন থেকে এই বক্রি হওয়ার আগে কিন্তু প্রপার, যদি মকর রাশি জাতক বা জাতিকারা যারা প্রবলেমে চলছেন, এখন সমস্যা আসছে, বিয়ে হচ্ছে না বা চাকরি হচ্ছে না বা কর্মক্ষেত্রে সমস্যা বা ডিপ্রেশনে রয়েছেন, বিফোর 26শে জুলাইয়ের আগে শনির যথাযথ প্রতিকার বা উপাচার করুন, বক্রি হওয়ার আগে। কন্যা রাশি, কন্যা রাশির ক্ষেত্রে তার সেই ক্ষেত্রেও তো একই, জুলাই 2027 থেকে শনির ঢাইয়া শুরু হচ্ছে, 1 বছর আগে থেকে অশুভকাল শুরু হয়ে যায় কন্যা রাশির। তো কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যেহেতু শনি সপ্তম দৃষ্টি, মানে শনি এখন দেখুন মীন রাশির ঘরে বসে রয়েছে, আর পুরোপুরিভাবে অপোজিট হাউসকে শনি দেখে। শনির দৃষ্টি হচ্ছে 3টে ঘরে, 3 নম্বর শনি যেখানে বসে থাকবে সেখান থেকে 3 নম্বর ঘরে, 7 নম্বর ঘরে আর 10 নম্বর ঘরে। তো যদি ঘড়ি বক্রি অবস্থা, যেহেতু ঘড়ির কাঁটার যেদিকে ঘোরে সেই দিকে অর্থাৎ গুনতে হয়, তাহলে কন্যা রাশির উপরে শনির কিন্তু বক্রি অবস্থায় সপ্তম দৃষ্টি ভেরি ডেঞ্জারাস। বিবাহ, শরীর স্বাস্থ্য, আয়ু, বড় অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার যোগ রয়েছে, আর্থিক ভীষণভাবে ভোগাবে, কর্মক্ষেত্রে ভোগাবে, বৈবাহিক জীবনে বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে, ব্যবসায় বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে, কেয়ারফুল হতে হবে। একটা ফোন নিয়ে নিচ্ছি দাদা। হ্যাঁ, ফোন নিন। হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, নমস্কার, বলুন। আমি বীরভূম থেকে বলছিলাম, রাজ দত্ত। কি দত্ত? জবের জন্য জিজ্ঞাসা করছিলাম যা হবে। আরে, নামটা কি বললেন? রাজ দত্ত, রাজ দত্ত। রাজ দত্ত? হ্যাঁ, রাজ দত্ত। আপনার হরস্কোপ বলুন। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 12/3/2003। 12/3/2003। হ্যাঁ, টাইমটা বলুন। টাইমটা হচ্ছে সকাল 7:35। 34? 35 হ্যাঁ। কোথায় জন্ম? কোথায় জন্ম? কোথায়? বীরভূমে। বীরভূমের কোথায়? বীরভূমের জায়গাটার নাম বলুন ভাই। কিন্নাহার। কিন্নাহার? হ্যাঁ রাষ্ট্রপতির বাড়ির সামনে? হ্যাঁ, ওই জায়গাটাতে। বুঝলাম। মঙ্গলবার জন্মবার, মেষ লগ্ন, কুম্ভ রাশি, ধনিষ্ঠা নক্ষত্র, রাক্ষসগণ, কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে জন্ম। এইটা হচ্ছে হরস্কোপ। লগ্ন অশ্বিনী নক্ষত্রে রয়েছে, রবি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে, বুধ ধনিষ্ঠা নক্ষত্রে রয়েছে। তো দেখি জন্মচকটা কি বলছে। লগ্নে মঙ্গল, দ্বিতীয় স্থানে শনি রাহু, দ্বিতীয় স্থানে শনি রাহু। কথায় আছে, শনি राहु का मेल है पूर्व जन्म का पाप, भूत प्रेत की बाधा है या फिर कुपित श्राप। আরে, এই যে দ্বিতীয় শনি, লগ্নে মঙ্গল মাঙ্গলিক, আর দ্বিতীয় স্থানে শনি রাহু। আচ্ছা, চারটা দেখাও। হ্যাঁ, দ্বিতীয় স্থানে শনি রাহু। তো এই যে বললাম, দ্বিতীয় হচ্ছে অর্থের জায়গা। হ্যাঁ, দ্বিতীয় স্থানে শনি রাহু থাকলে তাদের কোনোদিন আর্থিক ভাগ্য ভালো হবে না। খারাপ হবেই। শনি আর রাহু দুটোই হচ্ছে মেজর খারাপ গ্রহ। হ্যাঁ। পড়াশোনাতেও তো বাধা এসছে। টেকনিক্যাল লাইন নিয়ে পড়েছো? কম্পিউটার নিয়ে পড়েছো? হ্যাঁ, করেছি। কম্পিউটার নিয়েই পড়েছে। কি বেশি দূর তো পড়াশোনা হয়নি? না, তো কি জানতে চাইছো? গ্রাজুয়েশন। হ্যাঁ, বুঝতে পেরেছি। কি জানতে চাইছো? কি কম্পিউটার নিয়ে গ্রাজুয়েশন করেছে। চাকরির জন্য চাকরি আছে। বেসরকারি চাকরি হবে, ব্যাস এইটুকুই বললাম। সরকারি আর্থিক হবে ভাগ্য না। ভালো হবে না। ওই যে বললাম, দ্বিতীয় শনি রাহু, বেসরকারি সেক্টরে চাকরি হবে, আর্থিক ভাগ্য ভালো। Okay. শনি রাহুর যোগটাই খারাপ। ও কি আর এডুকেশন বাড়াবে? এডুকেশন বাড়াবে, শ্রাপিত দোষ থাকলে সবই তো বাধা। ও সেখানে এদের এদের পারিবারিক জায়গায় পারিবারিক অর্থভাগ্য ভালো না। তো ও। এডুকেশন বাড়াতে গেলে তো, যে পয়সা কোর্স লাগবে। করতে গেলে তো হ্যাঁ, পয়সা হ্যাঁ। লাগবে। সেই পয়সাই তো ওদের ফ্যামিলিতে নেই। তো বেসরকারি সেক্টরে চেষ্টা করতে হবে। 38 বছর পর্যন্ত খুব সমস্যা দেবে, তারপরে কিছুটা ভালো হতে পারে। তবে শ্রাপিত দোষ যদি ঠিক করা যায়, বা শ্রাপিত দোষের যদি উপাচার যেগুলো বলি সেগুলো করলে অনেকটা ভালো হবে। যাই হোক, যেটাকে নিয়ে চলুন। বলছিলাম। হ্যাঁ। মিথুন রাশি, মিথুন রাশির ক্ষেত্রে শনি এই যে 26শে জুলাই থেকে 10ই ডিসেম্বর পর্যন্ত বক্রি থাকবে, ভেরি ভেরি ডেঞ্জারাস। দশম ভাবে মিথুনের একদম দশমে শনি ডাইরেক্ট দৃষ্টি দেবে। হঠাৎ করে শারীরিক অসুস্থতা, কর্মক্ষেত্রে কোনো সমস্যা, কোনো বিপদ, কোনো ক্ষতি, গুরুজনহানি, এই যে ঘটনাগুলো বা গুরুজনের বিপত্তি, আইনি সংকট, অ্যাক্সিডেন্টাল প্রবলেম। শনির সাড়ে সাথে এবং ঢাইয়াতে যত রকম জানবেন গুরুজনহানি, যত রকম জানবেন অ্যাক্সিডেন্ট,
যত রকম জানবেন চাকরি হচ্ছে না, কর্ম ইয়ে হচ্ছে না, সবই হয় শনির সাড়ে সাতির জন্য। আবার এই শনির সাড়ে সাতিতে যাদের শনি যদি জন্মচকে ভালো থাকে তাহলে কিন্তু অতটা ভোগায় না, কিন্তু শনি যদি জন্মকুষ্ঠিতে খারাপ একটু থাকে, শনির সাড়ে সাতি এবং ঢাইয়া খুব মারাত্মক। তেমনই বক্রি হয়ে শনি যখন দৃষ্টি দেয় কোনো রাশির ওপরে, সেই রাশিটাকে কিন্তু প্রচণ্ড হ্যাম্পার করে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সেই জন্য এই যে 26শে জুলাই থেকে 10ই ডিসেম্বর শনি বক্রি থাকছে মিথুন রাশিতে, সেখানে মিথুন রাশির জাতক বা জাতিকাদের অনেক বেশি সমস্যা কিন্তু এই 6 মাস কিন্তু ফেস করতে হবে, তাদের একটু সাবধানে চলতে হবে। দেখুন, শনি বক্রি হওয়ার আগে একটা উপাচার বলি, কি করতে হবে শনির এই প্রভাব থেকে মুক্তি পাওয়ার জন্য, শনির অশুভত্বের প্রভাব থেকে। এবং এখন আমি আবার বলছি, যারা বৃষ রাশি তাদের সাড়ে সাতি শুরু হচ্ছে আগামী জুলাই 2027 থেকে। যারা কন্যা রাশি তাদেরও ঢাইয়া শুরু হচ্ছে, যাদের মকর রাশি তাদের ঢাইয়া শুরু হবে। কুম্ভ রাশির শনির সাড়ে সাতি শেষ হচ্ছে, কুম্ভ রাশির ক্ষেত্রে গুড নিউজ। জুলাই 2027 পরে কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের জীবনে অনেক ভালো ভালো চেঞ্জেস আসবে। মীন রাশির এখন খুব খারাপ টাইম, বেশিরভাগ মীন রাশি একদম রাশির ওপরে শনি। যে জন্মরাশি কাকে বলে? চন্দ্র যেখানে রাশির ওপরে থাকে সেখানে তাকে জন্মরাশি বলে। মীন রাশিতে শনির ওপরে, মীন রাশির উপরে শনি পাস করছে। এই সময় দেখবেন মীন রাশির যারা, তারা খুব বেশি ট্রাবল পাবেন। আপনি যদি সাড়ে সাতি বা সাড়ে সাতির উপাচার না করেন, বা শনির যদি উপাচার এই সময় না করেন বা প্রতিকার না করেন, দেখবেন আপনি শত চেষ্টা করেও আপনার এই ডিলে বা বাধাগুলোকে কাটাতে পারবেন না। অ্যাজ ওয়েল অ্যাজ মেষ রাশির সাড়ে সাতি ফার্স্ট স্টেজ চলছে, সবে 1.5 বছর মেষ রাশির সাড়ে সাতি কেটেছে, এখনো 6 বছরের মতো মেষ রাশির শনির সাড়ে সাতি রয়েছে। কিন্তু তার মধ্যে এই যে 6 মাস যেটা বললাম যে শনি যে বক্রি থাকবে, তারপরে সব থেকে বেশি ভুগতে হবে মকর, কন্যা এবং মিথুন রাশিদের। এবার কি করবেন? শনি বক্রি হওয়ার আগে কেন এতদিন আগে প্রোগ্রাম করছি, তার কারণ হচ্ছে মাত্র আর 3টে সপ্তাহ আছে শনির উপাচার করার। আজকে হচ্ছে বুধবার, এই শনিবার থেকে উপাচার শুরু করুন। একটা ছোট্ট কাঁসার বাটি, পাতলা হলেও হবে, একদমে কিনবেন, 3টে কাঁসার বাটি কিনবেন। মানে আজকে হচ্ছে 1 তারিখ, আজকে হচ্ছে বুধবার, 2 তারিখ হচ্ছে বৃহস্পতিবার, 3 তারিখ হচ্ছে শুক্রবার, 4 তারিখ হচ্ছে শনিবার। 4 তারিখে সময় পাবে, 11 তারিখে সময় পাবে, 18 তারিখে সময় পাবে, 7 দিন। মানে বক্রি হওয়ার আগে করতে হবে এই উপাচারটা। 3টে দিন 3টে শনিবার পরপর করতে হবে, যাদের সাড়ে সাতি চলছে, যাদের ঢাইয়া চলছে, এবং যে রাশিগুলো যে মকর, কন্যা এবং মিথুন, শনির জন্য ছায়া দান, ছায়া গর্ভসম্ভূতং বন্দে বক্তা শনিশ্চর। ছায়া দান কিভাবে? শনির মাকে, শনির মা হচ্ছে ছায়া। সূর্যের যে বউ, তার আসল বউ, তার নাম হচ্ছে সংজ্ঞা, বিশ্বকর্মার মেয়ে সে। সূর্যের এত তেজ, সংজ্ঞা সহ্য করতে না পেরে আত্মগোপন করে বনে, আর সংজ্ঞা তার মতো একটা অবিকল নারী তৈরি করে, একদম তার মতো দেখতে, সূর্যদেবের কাছে রেখে যাবে। এই তার নাম হচ্ছে ছায়া, শ্যাডো, সংজ্ঞার শ্যাডো। এবং এই ছায়ার গর্ভে যার জন্ম হয়, ছায়া, তিনি হচ্ছেন শনিদেব। সেজন্য শাস্ত্রে বলছে ছায়া গর্ভসম্ভূতম, ছায়ার গর্ভে যে হয়েছে সেই হচ্ছে শনি। তাহলে ছায়া, শনির মাকে, শনির মা হচ্ছে ছায়াদেব, ছায়াদেবী। তো সেই জন্য ছায়াদান করতে হয়। একটা ছোট্ট ছোট্ট কাছে, যাদের খুব সমস্যা চলছে, বিয়ে হচ্ছে না, চাকরি হচ্ছে না, মানসিক ডিপ্রেশন, কোনো কাজে কোনো সফলতা হচ্ছে না, সবাই করতে পারে, শুধু এই রাশিগুলোর ক্ষেত্রে তা নয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই বক্রি হওয়ার আগে অন্তত 3টে সপ্তাহ পরপর করতে হবে। একটা কাঁসার পেতলের বাটির মধ্যে আমরা কিনবো, 3টে বাটি কিনবো ছোট ছোট, তার মধ্যে শনিবার সন্ধেবেলা সূর্যাস্তের পরে, সূর্যাস্তের আগে দিলে হবে না, একটু তার মধ্যে সর্ষের তেল দিয়ে একটা কয়েন দিয়ে নিজের মুখটা দেখে আমরা যে কোনো শনি মন্দিরে এটাকে দান করব। ঠিক, মুখ অনেক সময় দেখা যায় না পুরোপুরি, যতটা দেখা যায়, এটাই আপনার ছায়া। ওই শ্যাডো দান করে, এটাকে ছায়া দান বলে। ছায়া, নিজের ছায়াটাকে দান করা। আপনার ছায়ার মধ্যেই শনি রয়েছে, আপনার যে ছায়াটা লাইটে পড়ছে সেই ছায়াটাই শনি, সেই অরাটাকেই নেগেটিভ করে দেয়, সেই জন্য আপনার মধ্যে সব নেগেটিভ চলে। তো সেই জন্য সেই মন্দিরে, শনি মন্দিরে এটাকে দান করতে হবে। এবং তার সঙ্গে একটু অপরাজিতা ফুলের মালা, মিষ্টি মিষ্টি যদি পারেন, যেখানে শনি এবং কালী মন্দির আছে সেখানে সব থেকে ভালো করা। আর এই ছায়াটা দান করার পরে পা ধুয়ে বাড়িতে ঢুকবেন, হাত পা ধুয়ে,
এবং পরপর 3 সপ্তাহে ছায়াদান করতে হবে। তাহলে এই যে শনির যে নেগেটিভিটি অনেকটা তার থেকে উপকার পাওয়া যায়। যে সব কাজ আটকে যাচ্ছে, এই যে অনেকে বলছে স্যার জানেন তো আমার সব কাজ হয়ে গিয়ে শেষ মুহূর্তে গিয়ে সব কাজ আটকে যাচ্ছে, কেন হচ্ছে না? তার কারণ হচ্ছে শনি। দেখুন গোপাল দা, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনি পণ্ডিত মানুষ, আপনি এখানে কিছু টিপস দিয়ে দেন, সেটা সর্বক্ষেত্রেই প্রায় প্রতি সপ্তাহেই আপনি বলেন, কিন্তু শুধু টিপসে কি কাজ হয়? প্রতিকারের দরকার নেই? শুধু টিপস 10 থেকে 15%। কিছু মানুষের আর্থিক অভাব, তারা হয়তো করতে পারছে না, তারা কি করবে? জ্যোতিষ তো সবার জন্য। হ্যাঁ, তো সবার জন্য যদি 10 থেকে 15% তারা উপকার পায় সেটাই যথেষ্ট। আর শনির যদি সত্যিকারের সাড়ে সাথী বা উপাচার হয়, চলছে তো সেটা, প্রতিকার বা উপাচার হয়, 100% ক্ষেত্রে শনি নেগেটিভ কোনো ফল দেয় না। একেবারে ধারাবাহিকভাবে সমান ধারাবাহিকভাবে তার শনি সাড়ে সাথী বা ডাইয়াতে ডিস্টার্ব হবে না। তবে সাড়ে সাথী বা ডাইয়াটা শুরু হওয়ার আগে প্রতিকারটা করতে হবে ন্যাচারালি, তবে 100% সেটা রেজাল্ট। এবার মাঝপথে করছেন, যে সাড়ে সাথী চলছে মাঝপথে করছে, তখন দেখা যায় 70, তখন তার একটা কোনো সমস্যা ঢুকে গেছে যেটা দীর্ঘসূত্রী সমস্যা, হ্যাঁ তখন 70, তখন সেটাকে ফাইট করতে সেটাকেও প্রতিকার হয় যে বললাম। কিন্তু শুরু হওয়ার আগে যেটাকে সে যদি করা যায় সেটা আরো বেশি ভালো। আচ্ছা আমি একটু বলে দিই, কোচবিহারে আমি 30শে জুলাই থাকছি। কোচবিহারের জন্য 8584038631। মালদায় গোল্ডেন পার্কে আমার চেম্বার রয়েছে। মালদায় সবাই জানেন বালুরঘাট বিভিন্ন জায়গা থেকে আছে। 12ই জুলাই মালদায় শিলচর শিলংপট্টিতে আমার চেম্বার রয়েছে। 27শে জুলাই 8584038631 কৃষ্ণনগর হাভেলিতে আমার চেম্বার রয়েছে। এই 18ই জুলাই আমি থাকছি কৃষ্ণনগরে। 8584038631 বুক করুন। দুর্গাপুরে বেনাচিতিতে বহু 15 দিনের চেম্বার। 5ই জুলাই আমার দুর্গাপুর চেম্বার রয়েছে। 9748749041 ফোন করুন। হলদিয়াতে 20 জুলাই ওই 8584038631 মেন নাম্বার। বহরমপুর 22শে জুলাই। আপনারা 8584038631 ফোন করলে ওরা বিস্তারিত বলে দেবে কোন চেম্বারের জন্য কোন নাম্বার বুকিং নাম্বার। মেদিনীপুর শহরে টাউনে আমার চেম্বার রয়েছে 11ই জুলাই। বর্ধমান রেল স্টেশনের কাছে আমি থাকছি 28শে জুলাই। গুয়াহাটিতে থাকছি 10ই জুলাই। গুয়াহাটি একদম নেপালি মন্দিরের ঠিক উল্টো দিকে, গুয়াহাটি রেল স্টেশনের কাছে। আর দিল্লি 13 তারিখ, ব্যাঙ্গালোর 19শে জুলাই। আচ্ছা, একই সাথে আমি বলে দিই যে অনলাইন যেটা ব্যবস্থা দিয়ে আছে সেটা সরাসরি কথা বলতে পারবেন 8584038636। আর গড়িয়াহাট রয়েছে আমাদের কলকাতার উপর, যশোদা ভবন একেবারেই গড়িয়াহাট 4 মাথার ক্রসিং, 9907935831। বারাসাতটা হচ্ছে কি নিয়মিত, বারাসাতে ডাকবাংলো মোড় 8584038640, এবং বর্ধমান রেল স্টেশনের কাছেও তিনি কিন্তু নিয়মিত যাচ্ছেন। আর এখন যে চেম্বারে দেখাবেন কীর্তিমুখ, এই কীর্তিমুখ বাড়িতে রাখলে না কোনো কালা জাদু, জাদুটোনা, টুকটাক শত্রুতা কোনো কিছু কাজ করতে চাইবে না। আপনার বাড়িতে সমস্ত অশান্তি মিটে যাবে। কীর্তিমুখ এবং কামধেনু, দেখুন এটা মেটালের কামধেনু। বাহ, এই কামধেনু এবং লাইভ কুষ্টি এটা কিন্তু এখন উপহার হিসাবে দেওয়া হচ্ছে। লাইভ কুষ্টি মানে আপনার সারা জীবনের কুষ্টি, সেটা উপহার হিসাবে পাবেন যে চেম্বারে দেখান, অনলাইনে বা অফলাইনে। আর আগামী 10ই সেপ্টেম্বর কিন্তু কৌশিকী অমাবস্যা, সব থেকে ভাইটাল অমাবস্যা, তার বুকিং এখন চলছে। যারা কৌশিকী অমাবস্যার আগে দেখাতে চাইছেন 8584038631 যোগাযোগ করতে হবে। আজকের মতন তো অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, কিন্তু গোপালদার কাছে আমাদের বক্তব্য হচ্ছে যে আজকে যে সারমর্মটা পেলাম, এরকম ধরনের নিয়মিতভাবে আমরা তো বলি যে আমরা আতঙ্কে না, সতর্কে থাকতে হয়। তো সেই সতর্কতার পরের অনুষ্ঠান শনির সাড়ে সাথে ঢাইয়া সতর্ক না হলে একবার শেষ করে একদম পরিষ্কার ব্যাপার। আমাদের পরবর্তী অনুষ্ঠান শনিবার দিন সন্ধে 6:35। আজকের মতো বিদায় নিচ্ছি গোপালদা, নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।